গল্পের শুরুতে বলা হয় ভবিষ্যতে মানুষ অনেক উন্নতি করেছে, তারা স্পেসে অনেক দূর পৌঁছে যায় যেখানে তারা জীবনের সন্ধান পায়। কিন্তু তখন পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যেখানে নিউক্লিয়ার বোমের ব্যবহার করা হয়। নিউক্লিয়ার বোম ব্যবহার করার ফলে পুরো পৃথিবী আদিম যুগে চলে যায়। আর তখনই পৃথিবীতে এক সভ্যতার লোকেরা আসে, তাদের ভ্যালকান বলা হয়। তারা পৃথিবীকে আগের মতো বানানোর জন্য মানুষকে অনেক সাহায্য করে। এখন বর্তমানে পৃথিবীতে এমন একটি অর্গানাইজেশন আছে যা এই গ্যালাক্সিতে ইন্টেলিজেন্ট লাইফ খুঁজে বের করে, যাতে তাদের সাথে নলেজ শেয়ার করা যায়। এই সময়টা 2233 সাল, আজ থেকে প্রায় 200 বছর পরের ঘটনা, যেখানে মানুষের কাছে অনেক আধুনিক স্পেসশিপ আছে যা লাইটের স্পিডে চলে। এখানে এমন একটি স্পেসশিপকে দেখানো হয় যার নাম স্টার ফ্লিট। তাদের ক্যাপ্টেন জানতে পারে অল্প দূরেই একটি লাইটনিং স্ট্রোম আসছে, আর সেটার ব্যাপারে ভালোভাবে জানার জন্য ক্যাপ্টেন তার স্পেসশিপকে সেই লাইটনিং স্ট্রোমের কাছে নিয়ে যায়। আর তখনই সেই লাইটনিং স্ট্রোমের মধ্য থেকে এক বিশাল বড় স্পেসশিপ বার হয়, যেটা হলো রোমালিন প্রজাতির। তাদের গ্রহ নষ্ট হয়ে গেছে, তারা এখন ক্যাপ্টেন মানে পৃথিবীর লোকেদের স্পেসশিপের ওপর হামলা করে দেয়। রোমেলিনদের স্পেসশিপ অনেক বড় আর অ্যাডভান্স টেকনোলজির, এই কারণে মানুষের স্পেসশিপ তাদের সাথে পেরে ওঠে না। রোমেলিনদের যে ফার্স্ট অফিসার, সে ক্যাপ্টেনের সাথে কথা বলতে চায়। এরপর ক্যাপ্টেন স্পেসশিপের ফার্স্ট অফিসারকে ক্যাপ্টেন বানিয়ে সে নিজের রোমালিনের স্পেসশিপে চলে যায়। সেখানে ক্যাপ্টেনকে অনেক প্রশ্ন করা হয়, কিন্তু সেগুলির উত্তর না দেওয়ায় তাকে মেরে ফেলা হয়। এই খবর মানুষ জানতে পারে, আর এখন মানুষের স্পেসশিপের ক্যাপ্টেনকেই সিদ্ধান্ত নিতে হবে সে এখন কি করবে। স্পেসশিপে থাকা 800 লোকের জীবন এখন তাকেই বাঁচাতে হবে। আর সেই লোকগুলোর মধ্যে তার প্রেগনেন্ট সিও ছিল, যার ডেলিভারি হওয়ার টাইম এসে পড়েছে। সে সবাইকে স্পেসশিপ থেকে বের হতে বলে, নয়তো রোমালিন স্পেসশিপ তাদের স্পেসশিপকে ধ্বংস করে দেবে। আর যখন সবাই বাইরে বের হতে থাকে, তখন স্পেসশিপের অটো পাইলট সিস্টেম খারাপ হয়ে যায়, তাই কাউকে সেখানে থাকতেই হবে। ক্যাপ্টেন নিজেই সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তখন ক্যাপ্টেন জানতে পারে তার স্ত্রী একটি ছেলের জন্ম দিয়েছে। এটা শুনে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। তার ছেলের নাম রাখে জেমস। সবাই স্পেসশিপ থেকে বের হওয়ার পর ক্যাপ্টেন রোমালিনের স্পেসশিপের সাথে নিজের স্পেসশিপের ধাক্কা লাগায়। এতে অনেক বড় একটি ব্লাস্ট হয় আর ক্যাপ্টেন মারা যায়। কিন্তু সে নিজের জীবন দিয়ে 800 লোকের জীবন বাঁচিয়ে যায়। এরপর 17 বছর পার হয়ে যায়। আমরা স্পোক নামের একটি ছেলেকে দেখতে পাই, যার বাবা একজন ভলকান, যারা যুদ্ধের সময় পৃথিবীকে বাঁচানোর জন্য মানুষদের সাহায্য করেছিল। কিন্তু তার মা একজন সাধারণ মানুষ। সে অনেক বেশি ইন্টেলিজেন্ট থাকা সত্ত্বেও তাকে ভলকান সায়েন্স একাডেমিতে অ্যাডমিশন হয় না। স্পোক এতে খুবই কষ্ট পায়। এর জন্য সে স্টার ফ্লিটে জয়েন হয়ে যায়, যেখানে তার কাজের দক্ষতা দেখে তাকে ফার্স্ট অফিসার বানানো হয়। ওদিকে আমাদের জেমসকে দেখানো হয়, যে আজ থেকে 17 বছর আগে জন্ম নিয়েছিল, যার বাবা একজন ক্যাপ্টেন ছিল, যে নিজের জীবন দিয়ে 800 লোকের জীবন বাঁচিয়েছিল। জেমস অনেক ইন্টেলিজেন্ট, কিন্তু সে কোনো রুলস মেনে চলে না। আর তখনই সেখানে স্টার ফ্লিটের কিছু লোক চলে আসে, তাদের সাথে জেমসের ঝামেলা লাগে। তখন সেখানে ক্যাপ্টেন আসে। সে জেমসের বাবাকে চিনত। সে জেমসকে বলে, তোমার বাবা শুধু 8 মিনিটের জন্যই ক্যাপ্টেন হয়েছিল, এতটুকু সময়ই সে 800 লোকের জীবন বাঁচিয়ে গেছে। সে বলে, আমি চাই তুমিও স্টার ফ্লিট জয়েন করো, কারণ তুমি খুবই ইন্টেলিজেন্ট, তোমার বাবার মতো তুমিও এই কাজের যোগ্য। 6 বছরের মধ্যে তোমাকে কমান্ডার বানানো হবে। কিন্তু জেমসের এসব কিছুতে কোনো ইন্টারেস্টই থাকে না। এর জন্য সে ক্যাপ্টেনকে সেখান থেকে যেতে বলে। কিন্তু জেমস খুব তাড়াতাড়ি বুঝতে পারে লাইফে কিছু একটা করতে হবে। এর জন্য সে স্টার ফ্লিট একাডেমিতে জয়েন করে নেয়। এখানে অনেক মুশকিল একটি টাস্ক দেওয়া হয়, কিন্তু জেমস ভয় না পেয়ে খুব সহজেই সেই টাস্কে পাস করে ফেলে। কিন্তু স্পোক, যে আধা ভলকান আর আধা মানুষ, সে জেমসের ওপর কেস করে দেয়। স্পোক বলে, এই টেস্ট নেওয়ার উদ্দেশ্য একটাই, একটা মানুষ ভয়ে কিভাবে নিজের সিদ্ধান্ত নেবে সেটা দেখা। কিন্তু জেমসের মধ্যে কোনো ভয় ছিলই না, সে মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। স্পোকের কথা সবাই ঠিক মনে করে, তাই জেমসকে সাসপেন্ড করা হয়। তখন সবাই জানতে পারে ব্রহ্মাণ্ডে আবারও লাইটনিং স্ট্রোম দেখা গেছে। এটা সেই লাইটনিং স্ট্রোমের মতো ছিল যার কারণে জেমসের বাবার মৃত্যু হয়েছিল। স্টার ফ্লিটের লোকেদের মিশনে পাঠানোর জন্য তৈরি করা হয়, কিন্তু জেমসকে ডিসকোয়ালিফাই করা হয়, তাই সে আর মিশনে যেতে পারবে না। জেমসের সাথে তার এক ডাক্তার বন্ধু ছিল। সে জেমসকে ইচ্ছা করে একটি ইনজেকশন দেয়, এতে জেমস অসুস্থ হয়ে পড়ে। এরপর সেই ডাক্তার সবাইকে বলে, আমি আমার পেশেন্টকে এইভাবে রেখে যেতে পারি না, তাই জেমসকেও আমার সাথে নিয়ে যেতে হবে। এইভাবেই জেমসও যাওয়ার পারমিশন পেয়ে যায়।
এরপর তারা স্পেসশিপে যায়, যার ক্যাপ্টেন হলো পাইক। এটা সেই লোক যে জেমসকে একাডেমি জয়েন করতে বলেছিল। ক্যাপ্টেন সবাইকে বলে উইলকেন প্ল্যানেটের কাছে একটি লাইটনিং স্ট্রোম দেখা গেছে, তাই উইলকেন প্ল্যানেটের সবাই রিকোয়েস্ট করেছে আমরা যেন এটা পর্যবেক্ষণ করি আর উইলকেন প্ল্যানেটের সমস্ত লোককে সেখান থেকে বের করি। আসলে এই স্পেসশিপটি অনেক বড় ছিল আর এখানে অনেক লোককে রেস্কিউ করা হয়। আর জেমস যখন এই লাইটনিং স্ট্রোমের ব্যাপারে জানতে পারে, সে ক্যাপ্টেনের কাছে যায় আর তাকে বলে আজ থেকে অনেক বছর আগে এইরকমই একটি লাইটনিং স্টর্ম দেখা গিয়েছিল, যার ভিতর থেকে রোমালিনের স্পেসশিপ বের হয়েছিল, যা মানুষের স্পেসশিপের ওপর হামলা করেছিল। আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না। কিন্তু সেই স্পেসশিপে একটি মেয়ে ছিল যার নাম রুহা। সে বলে জেমসের কথাগুলো হয়তো সত্যি, কারণ উইলকেনের পাশে একটি অনেক বড় স্পেসশিপ আছে আর এটাতে রোমালিনের সেই স্পেসশিপের ক্যাপ্টেন ছিল যার নাম নিরো। সে মানুষের স্পেসশিপের সাথে কানেক্ট করে বলে আমি স্পোকের সাথে কথা বলতে চাই। যদিও স্পোক তাকে চেনে না, তবুও নিরো স্পোকের সাথে কথা বলে আর এরপর নিরো ক্যাপ্টেনকে বলে তোমাকে আমার শিপে আসতে হবে। নিরো আসলে সেটাই করতে থাকে যা আজ থেকে বহু বছর আগেও হয়েছিল। মানুষের শিপের ক্যাপ্টেনকে নিজের শিপে ডাকে, এরপর তার থেকে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে আর সেটা না পেলে তাকে মেরে ফেলে। এখন এই শিপের ক্যাপ্টেনও জানে তার সাথে কি হতে চলেছে, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই, কারণ নিরো তাদের শিপের ট্রান্সমিটারকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। নিরোর প্ল্যান হলো সে মানুষের স্পেসশিপকে ধ্বংস করে দেবে আর উইলকেন প্ল্যানেটকে ব্ল্যাক হোলে ধাক্কা মারবে, যাতে তার সারা জীবনের নামে অন্ধকারে চলে যায়। নিরোর কাছে এমন একটি পদার্থ আছে যেটা দিয়ে সে ব্ল্যাক হোল তৈরি করতে পারে। যাওয়ার আগে ক্যাপ্টেন স্পোককে শিপের ক্যাপ্টেন বানায়। এরই সাথে ক্যাপ্টেন জেমসের সাথে আরও একটি প্ল্যান করে। জেমস তার আরও দুজন বন্ধুর সাথে রোমালিনের শিপের সেই জায়গায় যাবে যেখান থেকে উইলকেন প্ল্যানেটের মধ্যে ড্রিল করা হচ্ছিল। এরপর ক্যাপ্টেন রোমালিনদের শিপের দিকে চলে যায় আর জেমসরা যেখানে ড্রিল হচ্ছিল সেখানে জেমসের একজন সাথী মারা যায়। এরপর জেমস আর তার অন্য একজন বন্ধু মিলে রোমালিনদের লোকদের মেরে ফেলে আর ড্রিল করা বন্ধ করে দেয়। নিরো যখন এই ব্যাপারে জানতে পারে তখন সে খুবই রেগে যায়, কিন্তু ততক্ষণে ড্রিল মেশিন দিয়ে অনেকটাই গর্ত হয়ে যায়। এরপর নিরো তার লোকেদের আদেশ দেয় সেই পদার্থটিকে যেটা দিয়ে ব্ল্যাক হোল তৈরি হয় সেটাকে ওই গর্তে ফেলে দেওয়ার জন্য, যাতে পুরো প্ল্যানেটটি ব্ল্যাক হোলে চলে যায়। জেমস সবাইকে বলে রোমালিনরা কোনো একটি মেটেলকে শিপের থেকে বের করে দিয়েছে। তখন জেমসের একজন সাথীর প্যারাশুট ফেটে যাওয়ার কারণে সে ওপর থেকে নিচে পড়ে যায়। জেমস তাকে বাঁচানোর জন্য নিচে ঝাঁপ দেয় আর তার বন্ধুকে ধরে ফেলে। জেমস স্পেসশিপের লোককে বলে আমাদের তাড়াতাড়ি করে যেন শিপের মধ্যে টেলিপোর্ট করে নেওয়া হয়, কিন্তু তারা এত স্পিডে নিচে পড়ছিল যে তাদের টেলিপোর্ট করা অতটা সহজ ছিল না। কিন্তু সেখানে একজন তাদের মাটিতে পড়ার আগেই টেলিপোর্ট করে তার শিপে নিয়ে আসে। স্পোক যে এখন তাদের ক্যাপ্টেন, সে নিজেকে টেলিপোর্ট করে উইলকেনের প্ল্যানেটে চলে যায়। আসলে সেটা তারই প্ল্যানেট। তার মা আর অন্য লোকেরা একটি মন্দিরে ছিল। এখন যখন সেই প্ল্যানেট ধ্বংস হচ্ছে, তাই সে মন্দিরে গিয়ে সবাইকে সেই স্টার্ট শিপে আসতে বলে, কিন্তু তার মা সেখানেই মারা যায়। স্পোক কষ্ট পায়, কিন্তু সে তার ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে, এই মিশনকে বন্ধ করে না। জেমস বলে আমাদের শিপের পুরনো ক্যাপ্টেন এখনো রোমালিনের শিপেই আছে, আমাদের তাকে বাঁচাতে হবে। কিন্তু স্পোক যে এখন শিপের ক্যাপ্টেন, সে মানা করে দেয়। স্পোক বলে আমরা একজনকে বাঁচানোর জন্য সবার জীবন নষ্ট করতে পারি না। জেমস আর স্পোকের মধ্যে লড়াই হয়, এজন্য স্পোক তাকে একটি ক্যাপসুলে করে নিচে ফেলে দেয়। জেমস একটি ফ্রোজেন প্ল্যানেটে পৌঁছে যায় যেখানে একটি জন্তু জেমসের উপর হামলা করে। জেমস বাঁচার জন্য একটি গুহার ভিতরে ঢুকে পড়ে আর সেখানে একটি বুড়ো লোককে দেখতে পারে। সেই লোকটি জন্তুটির থেকে জেমসকে বাঁচায়। সে বলে আমার নাম স্পোক, আমি মানুষের শিপের ক্যাপ্টেন স্পোকের বুড়ো রূপ। সে জেমসকে বলে আমি ভবিষ্যৎ থেকে টাইম টেবিল করে অতীতে পৌঁছে গেছি। আজ থেকে 100 বছর আগে আমি যখন শিপের ক্যাপ্টেন ছিলাম, তখন আমি জানতে পারি একটি স্টারে অনেক বড় ব্লাস্ট হতে চলেছে আর এই ব্লাস্ট এতটাই বড় হবে যে এই গ্যালাক্সিতে থাকা সমস্ত প্ল্যানেট ধ্বংস হয়ে যাবে। এর জন্য আমি এমন একটি মেটেল বানাই যা দিয়ে ব্ল্যাক হোল তৈরি করা যায়। আমি সেটা বানাতে সফল হই আর স্টার যখন ব্লাস্ট হয় তখন আমি ওই মেটেলটিকে ব্লাস্টের মধ্যে ছেড়ে দিই। এতে ব্লাস্টটি ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়। স্টার যেখানে ব্লাস্ট হয় সেখানে রোমালিনদের প্ল্যানেট ছিল। আমরা কথা দিয়েছিলাম তাদের বাঁচিয়ে নেব, কিন্তু তাদের প্ল্যানেটকে আমরা বাঁচাতে পারি না। সেই সময় আমি আর নিরো দুজনই স্পেসশিপে ছিলাম। যখন ব্ল্যাক হোল সৃষ্টি হয় তখন আমরা তার ভিতরে ঢুকে পড়ি, আর যখন আমরা ব্ল্যাক হোলের ভিতর থেকে বের হই তখন অতীতে পৌঁছে যাই। নিরো খুবই রেগে গিয়েছিল তার প্ল্যানেটকে আমরা বাঁচাতে পারিনি বলে। নিরো আমার উপর বদলা নিতে চেয়েছিল, তাই আমার থেকে ব্ল্যাক হোল সৃষ্টি হওয়ার মেটেলটি নিয়ে নেয় আর নিরো আমাকে এই ফ্রোজেন প্ল্যানেটে রেখে দেয় যাতে এখান থেকে আমি আমার প্ল্যানেটকে দেখতে পাই।
আজ যখন নিরো আমার প্ল্যানেটকে ধ্বংস করে দিচ্ছিল সেটা আমি এইখান থেকে দেখছিলাম। আমার মনটা পুরো ভেঙে যায়। আসলে নিরো আমাকে বোঝাতে চেয়েছিল তার কেমন কষ্ট হয়েছিল যখন তার প্ল্যানেট ধ্বংস হয়েছিল। জেমস এখন বিশ্বাস করে এটা তার স্পেসশিপের ক্যাপ্টেন স্পোকের বিদ্ধরূপ। এরা দুজন ফ্রোজেন প্ল্যানেটের কোম্পানির আউটপোস্টে পৌঁছে যায়। সেখানে তাদের একটি ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয়। তার ডিউটি এই পোস্টে কাজ করা। জেমস ওল্ড স্পোককে বলে তার সাথে যাওয়ার জন্য, যাতে সে ইয়ং স্পোককে সবটা বোঝাতে পারে। কিন্তু ওল্ড স্পোক বলে আমি এমনটা করতে পারি না, এতে অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। জেমস বলে স্পোক আমার কথা কোনো দিনও শুনবে না। ওল্ড স্পোক বলে তোমাকে স্পোকের ভিতরের ইমোশনকে বার করতে হবে, যেটা ভলকান আর ক্যাপ্টেন এই দুয়েরই নিয়মের বিরুদ্ধে। এরপর জেমস ইঞ্জিনিয়ারের সাথে স্পেসশিপে চলে আসে, যেখানে ইয়ং স্পোক তাকে দেখে খুবই অবাক হয়ে যায়। স্পোক তার লোকেদের জেমসকে ধরতে বলে। জেমস বলে তোমার মধ্যে কোনো ইমোশন নেই, তোমার প্ল্যানেট ধ্বংস হয়ে গেছে, তোমার মা মারা গেছে, কিন্তু তোমার এইগুলোতে কোনো ব্যাপারই না। এতে স্পোক খুব রেগে গিয়ে জেমসকে মারতে থাকে, কিন্তু জেমস তার গায়ে হাত তোলে না। স্পোক খুবই খারাপভাবে জেমসকে মারতে থাকে। স্পোকের রাগ কমলে বুঝতে পারে সে ক্যাপ্টেনের রুলস ভেঙেছে। স্পোক ক্যাপ্টেনের পদ ছেড়ে দেয়, এর বদলে জেমসকে ক্যাপ্টেন বানানো হয়। এরপর জেমস সিদ্ধান্ত নেয় সে নিরোর শিপে যাবে। স্পোকও তার সাথে যেতে চায়। ইঞ্জিনিয়ারের সাহায্যে তারা দুজন নিরোর শিপে টেলিপোর্ট হয়ে যায়। জেমস সেখানে গিয়ে ক্যাপ্টেনকে খুঁজতে থাকে, আর স্পোক সেই মেটেলটিকে যা দিয়ে ব্ল্যাক হোল তৈরি করা হয়। নিরো জেমসকে ধরে ফেলে, আর স্পোক মেটেলটিকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। আর যখন এই কথা নিরো জানতে পারে, সে স্পোককে ধরার জন্য বেরিয়ে পড়ে। এই সুযোগে জেমস নিজেকে বাঁচিয়ে নিরোর লোকেদের মারতে থাকে, আর ক্যাপ্টেনকেও ছাড়িয়ে ফেলে। ওদিকে স্পোক সেই ড্রিল মেশিনটিকে নষ্ট করে দেয়, যেটা দিয়ে নিরো প্ল্যানেটটিতে গর্ত করেছিল। এছাড়া তার কাছে সেই শিপটি ছিল যেটার মধ্যে সেই পদার্থ ছিল যেটা দিয়ে ব্ল্যাক হোল তৈরি করা যায়। আর সে এখন ওই পদার্থটিকে নিরোর শিপের সাথে ধাক্কা দিতে চায়, যাতে নিরোর পুরো শিপ ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়। আর সে এটা করেও দেয়, কিন্তু সে নিজেও ব্ল্যাক হোলের মধ্যে চলে যাওয়ার আগেই ইঞ্জিনিয়ার, স্পোক, জেমস ও ক্যাপ্টেন এই তিনজনকে টেলিপোর্ট করে শিপের মধ্যে নিয়ে আসে। এরপর তারা নিরোর সাথে কথা বলে তাকে স্যারেন্ডার করতে বলে, কিন্তু নিরো হতে রাজি হয় না। স্পেসশিপের সাথে নিরো ব্ল্যাক হোলের ভিতরে চলে যায়। পৃথিবীতে আসার পর জেমসকে টিমের ক্যাপ্টেন বানানো হয়, আর স্পোককে তার ফার্স্ট অফিসার। আর এখানেই স্টার ট্রেক মুভিটি শেষ হয়। আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।